স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতি ও গণতন্ত্রের অন্যতম এক অনুষঙ্গ নির্বাচন। তবে আমাদের দেশে নির্বাচনই যেন সব, কখন কার অধীনে জাতীয় নির্বাচন হবে, সংসদের মেয়াদকালে এই নিয়ে বিবাদে ব্যস্ত থাকে প্রধান রাজনৈতিক দলগুলো। তাই আড়ালেই থেকে যাচ্ছে রাজনীতি গণতন্ত্রের অন্য সব শাখা প্রশাখার প্রয়োজন, প্রকাশ আর বিকাশ। আমাদের আজকের আলোচনা তাই রাজনীতি জ্ঞান। কথা বলতে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সমাজচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্বাগত আপনাদের। আমরা আসলে এই মুহূর্তে অতিথিদের সঙ্গে কথা বলার আগে একটি খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি দর্শকরা নিশ্চয়ই ব্রেকিং নিউজ দেখছেন যে গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনায় পলমল কম্পোজিট গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে 8টি মরদেহ, আরো বেশ কয়েকজন ভেতরে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখান থেকে আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি আবুল হাসানের সঙ্গে। আবুল হাসান, আগুনের এই মুহূর্তের অবস্থাটা আমাদেরকে একটু জানান। যে আপনি জানেন, সন্ধ্যার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনায় পলমল গ্রুপের আসওয়াত কম্পোজিট লিমিটেড কারখানায় আগুন লাগে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট, গাজীপুর ফায়ার সার্ভিস দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুন ভয়াবহ আকার ধারণ করলে আশেপাশে থেকে 8টি ইউনিট এ পর্যন্ত এখানে কাজ করছে এবং এখন যেটা অবস্থা আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুনের লেলিহান শিখা এখনো নিভে যায়নি। এবং আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি যে এই পর্যন্ত 8টি লাশ এখান থেকে বের করে আনা হয়েছে এবং সেগুলোর কঙ্কালসার অবস্থা এবং এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শ্রমিকদের দাবি। ইতিমধ্যে কারখানা গেছে অনেক শ্রমিক এবং তাদের নিজেদের আত্মীয়-স্বজনরা এসে দীর্ঘ নিয়েছে। আবুল হাসান, এই মুহূর্তে কি ওইখানে শ্রমিকরা কাজ করছিলেন? আপনি আগুনের যে ভয়াবহতা, ওইখানে আসলে আগুনের ভয়াবহতার কারণে আশেপাশের লোকজনের মধ্যে বৃষ্টি ছড়িয়ে গেছে এবং তারা অনেকেই বাড়িঘর থেকে অনেক দূরে চলে গেছিল। এখন আগুনের নিয়ন্ত্রণে আসে, তারা ফিরে এসেছে এবং কাজ ওই কারখানায় কোনো কাজ এর মধ্যে চলছে না আর কি। সবগুলো ইউনিট বন্ধ আছে এবং আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে। আবুল হাসান, আপনি আমাদেরকে পরে আবার জানাবেন যে আগুনটি আসলে কেন লাগলো এবং এর জন্য আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আজকের আলোচনায় ফিরে আসি। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ, যদিও সেই নির্বাচনে যায়নি। এই কাগজে কলমে এর একটি স্বীকৃতিও আছে, কারণ এর মাধ্যমে আমাদের ত্রয়োদশ সংশোধনী হয়েছিল। মানে এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে বা নির্বাচনটি এগিয়ে আসছে, বিএনপি বলেছে তা প্রতিহত করবে এবং প্রতিহত করতে আহ্বানও জানাচ্ছে। ভোট বর্জন বা প্রতিহত করা কোনটি কার্যকর, একটু যদি আপনার বিশ্লেষণে বলেন। আসলে প্রতিহত করা এই বিষয়টা শোভন না এবং গণতান্ত্রিকও না। একটা রাজনৈতিক দল দেশবাসীর কাছে এই আহ্বান জানাতে পারে যে আপনারা ভোট দিতে যাবেন না, কিন্তু প্রতিহত করার মধ্যে একটা শক্তি প্রয়োগের ব্যাপার আছে, সেটা গণতান্ত্রিক না। ওই ভাষা গণতন্ত্রের ভাষাও নয়। তবে আমাদের রাজনীতির ইতিহাসে, রাজনীতির যে প্র্যাকটিস, তার মধ্যে এই ধরনের ভাষা প্রয়োগের ব্যাপার আছে। 1972 সাল থেকেই বিরোধী দল সরকারি দলকে চ্যালেঞ্জ করে নানান রকম কথা বলছে এবং গত 20 বছর ধরে যে নির্বাচনগুলো হচ্ছে, এখানেও এই ধরনের ভাষা ব্যবহার করা হয়। তবে গণতন্ত্র তো কেবল নির্বাচন নয়, জনগণের শাসন, জনগণের জন্য শাসন, জনগণের ভেতর থেকে নেতৃত্ব আসবে ইত্যাদি অনেক কথা আছে। সেই সব ব্যাপারের কিছুই বাংলাদেশে গণতান্ত্রিক চিন্তায় নেই, রাজনীতিবিদদের মধ্যে নেই, বুদ্ধিজীবীদের মধ্যেও নেই। আমি লক্ষ্য করেছি বাংলা ভাষায় এখন পর্যন্ত গণতন্ত্র কি, গণতন্ত্র কি নয়, গণতন্ত্রের সমস্যা বলি কি, গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে সফল হতে পারে, এই ধরনের বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ বাংলাদেশের বাস্তবতায় কোনো একটি বই লেখেননি। অথচ আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, ব্রিটেনের দিকে তাকাই, তাহলে দেখি যে ইংরেজিতে আমেরিকা থেকে কিংবা ব্রিটেন থেকে প্রতি বছরই কিছু বই বের হয়। স্যার, আপনিও তো একজন আমাদের সমাজ চিন্তাবিদদের মধ্যে অগ্রগণ্য একজন, আপনি কেন লিখেননি স্যার? আমার একটা বই আছে, বছর দিয়ে আগে বেরিয়েছে, গণতন্ত্র ও নয়া গণতন্ত্র। সেখানে আপনি বলতে চেষ্টা আমি এইসব ব্যাপারে বলবার চেষ্টা করেছি। গণতন্ত্র বলতে আমি বুঝিয়েছি যে গণতন্ত্রের কথা আমাদের দেশে বিশেষ করে গত 30 বছর ধরে বলা হচ্ছে, এর অন্তঃসার শূন্যতা আমি বোঝাবার চেষ্টা করেছি। আর নয়া গণতন্ত্র বলে আমি বোঝাতে চেষ্টা করেছি
যে আজকের বিশ্ব বাস্তবতায় এবং বাংলাদেশের বাস্তবতায় গণতন্ত্রের রূপ এবং প্রকৃতি কি হতে পারে। এইটুকুও বোধহয় কোনো রাষ্ট্রবিজ্ঞানী লেখেননি। আমাদের সব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে, গণতন্ত্র ছাত্রদের পড়ানো হয় ক্লাসে, কিন্তু সবকিছুই ওই পশ্চিমের জগৎ থেকে পাওয়া বই অবলম্বন করে অথবা কলকাতা থেকে বাংলায় কিছু বই অবলম্বন করে। এটা আমাদের গণতান্ত্রিক চিন্তার, গণতান্ত্রিক অনুশীলনের খুব বড় দন্য। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আমরা যদি এই জায়গা থেকে শুরু করি, আমার প্রথম প্রশ্নটা থেকে, যে আসলে এই ভোট ঠেকানোর জন্য যে একটি আহ্বান এবং গণতন্ত্রের অন্তঃসার শূন্যতা যেটি স্যার বললেন, এই বিষয়ে যদি স্যার আপনি একটু আপনার। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যে কথাগুলো বলেছেন তার মূল সুরের সঙ্গে আমি একমত। আমি মানুষকে 4টি মাত্রায় চিহ্নিত করতে চাই: আচরণ, বচন, বসন, বিচরণ। ঠিক একইভাবে গণতন্ত্রেরও 4টি মাত্রা আছে বলে আমি বিশ্বাস করি। এই 4টি মাত্রা যদি গণতন্ত্র চর্চাকারী নেতৃত্বের মধ্যে অভাব থাকে, তাহলে অবধারিতভাবে আমি ধরে নেব যে তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা নেই। ব্যাপারটা হচ্ছে, গণতন্ত্র একটি প্রক্রিয়া পদ্ধতি, যার মধ্য দিয়ে প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা গড়ে ওঠে, জনগণের প্রতিনিধিত্বমূলক। কিন্তু গণতন্ত্রের উৎসভূমি কিন্তু যারা গণতন্ত্র চর্চা করেন তাদের মনটি ভেতর থেকে যদি গণতান্ত্রিক না হয়, তাহলে গণতন্ত্র উপহার দেওয়া যায় না। এবং সেই জন্যেই এই প্রতিহত শব্দ, অধ্যাপক আবুল কাশেম ফজলুল ঠিকই বলেছেন, এটা অগণতান্ত্রিক শব্দ। এর সঙ্গে আরেকটা যোগ করি, আপোষহীন, এই শব্দটিও গণতান্ত্রিক, কারণ দেশ এবং জনগণের স্বার্থে আপোষ করতে হয়। এই আপোষমূলক মনোভাব বা দৃষ্টিভঙ্গির অভাব এই মুহূর্তের বড় সংকট। যেমন এক চুলো নড়বো না বা ওরকমটাও, একটা অনড় অবস্থানটাও একই রকম ভাবে। গণতন্ত্রে অনড় অবস্থা বলে কিছু নেই, এবং দৃঢ় বা শক্তিশালী নেতৃত্ব বলতে যা বোঝানো হয় আমাদেরকে, এটা গণতান্ত্রিক নেতৃত্ব নয়। যদি আদর্শগত অবস্থান থাকে, আদর্শের জায়গায় কিন্তু অনড় থাকা যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতি নেই, রাজনীতি আদর্শ ভিত্তিক। কি আছে তাহলে? আছে ক্ষমতা নীতি। ক্ষমতা নীতিটা এমন যে যারা ক্ষমতায় আছেন তারা চান ক্ষমতায় থাকাটাকে দীর্ঘায়িত করা, মানে ক্ষমতার একটা মহাচ্ছন্নতা তাদেরকে পেয়ে বসে। স্বাভাবিক, বাংলাদেশের মতো একটু হতদরিদ্র দেশে যত বিত্তবানই হই না কেন, সরকারে থাকলে যে সুযোগ সুবিধা, সেটা তো আপনি আমি পাবো না, কখনোই সাধারণ নাগরিক পাবে না। আর যারা ক্ষমতায় নেই, তাদের তো হুতাশ চলছে যে কতক্ষণে কতদিনে ওই মঞ্জিলে মকসুদে পৌঁছবো, নইলে কিন্তু ছটফটানি কমে না। এবং সেই জন্য আপনি লক্ষ্য করুন যে বিরোধী দল বা সরকারি দল কেউই কিন্তু যথার্থভাবে জনগণের বিষয় নিয়ে কোনো কথা বলছে না। যেমন বিরোধী দল সরকারের যেমন সীমাবদ্ধতা, সরকারের ব্যর্থতা চিহ্নিত করছে বিরোধী দল, কিন্তু ঠিক জায়গা মতো করতে পারছে না। বিরোধী দলের যে বিরোধী দল হয়ে উঠবার যতগুলো সুযোগ ছিল, কোনটাই তারা ব্যবহার করেনি। যেমন ধরুন, এই মুহূর্তে বাংলাদেশে 1 নম্বর সংকট আমি মনে করি ফরমালিন, এবং একই সমান্তরালে হয়তো 1 ক এবং খ সংকট হচ্ছে ভেজাল ওষুধ। তারপরে নিয়ন্ত্রণহীন যানজট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, এমনি অসংখ্য সমস্যা আছে। বিরোধী দল এর একটি নিয়েও কিন্তু এতদিন আন্দোলন করেনি। আন্দোলন কিনে করেছে তত্ত্বাবধায়ক সরকার। এটা তো ক্ষমতার ব্যাপার। আর সরকারি দলও হুট করেই কিন্তু 15তম সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ঝেঁটিয়ে বিদায় করলো। তো এটাও কিন্তু ক্ষমতার ব্যাপার। তো তারা ভেবেছে যে তত্ত্বাবধায়ক সরকার হলে আগের মতো বোধহয় আমরা আর ক্ষমতায় যেতে পারবো না। তো সেই জন্য আমি মনে করি যে যেখানে রাজনীতি অনুপস্থিত, ক্ষমতা নীতি দৃশ্যমান, সেখানে গণতন্ত্র উধাও। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, রাজনীতি অনুপস্থিত, সেখানে গণতন্ত্র উধাও, ক্ষমতার নীতি এখানে প্রকট। আপনার মূল্যায়ন যদি একটু বলেন।
আসলে ওই কোন এক মন্ত্রী বলেছিলেন যে রাজনীতি রাজার নীতি, ওই জায়গায় মনে হয় বোঝার সমস্যা আছে। নীতির কোনো সন্দেহ রাজাকে নেই। আসলে জননীতি হলে হয়তো মানুষ বুঝতে পারতো। এই জায়গাটা কিন্তু আমাদের একটু দেখতে হবে ভালো শব্দ, হ্যাঁ, মানে আমি- পলিটিক্স এর বাংলা, হ্যাঁ। আমাদের বাংলা ভাষাবিদরা যা করছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি। আপনি যেমনটা বললেন জননীতি বা লোকনীতি, একটা কিছু হওয়া অন্য দরকার। শব্দ হওয়া উচিত ছিল। হ্যাঁ, বাংলা এটা অধ্যাপক কাশেম আপনি- স্যার হয়তো আরো ভালো করে বলতে পারবেন। এই রাজনীতিটা আমার মনে হয় একটা সমস্যা তৈরি করে দিয়েছে। ধরে নেওয়া হচ্ছে না রাজার নীতি, তো যে একবার ক্ষমতায় পায় সে ওই রাজার মতনই না, ব্যবহার করে। রাজার নীতি হিসেবেই এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র, হ্যাঁ। সেই বইটা রাজনীতি বিষয়ে রাজা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিবরণ তাতে আছে। রাজা নিজের ছেলের সঙ্গে কেমন আচরণ করবেন, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবেন, আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচরণ, এ থেকে আরম্ভ করে রাজনীতি প্রভাবিত হয় এরকম সব বিষয় এবং রাজনীতির ভেতরকার বিস্তারিত বিবরণ আছে এই বই। মেকিয়াভেলি, হ্যাঁ, The মেকিয়াভেলি Prince, একইভাবে ওই আমলে। কিন্তু তখন তো রাজা ছিল, রাজতন্ত্র ছিল, না, কিন্তু এখন তো রাজা ওটাও, নেই। চাণক্যর কথা যেটা বলা হলো, বইটার নামকরণ কিন্তু অর্থশাস্ত্র, অর্থের ব্যাপারে। হ্যাঁ, সেখানে কিন্তু শাস্ত্র কিন্তু বলে নাই কৌটিল্য। তো সেই হিসাবে শব্দের আমার মনে হয় এখনো চিন্তা করা দরকার, এটা লোকনীতি করব না জননীতি করব। কারণ যতদিন মনে হয় রাজনীতি আছে ততদিন ধারণাই হচ্ছে যে যে একবার বসছি আমি ওই রাজার মতন ব্যবহার না করে আর পারছি না। তার সাথে হয়তো গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য আমি মনে করি ডিসেন্ট থাকবে, একটা বিপক্ষ দল থাকতে হবেই। যদি বিপক্ষ দল না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হয় না। এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। ইলেকশনের মাধ্যমে হলেই গণতন্ত্র হবে, তাহলে হিটলারও গণতান্ত্রিক ছিলেন, মুসলিনিও গণতান্ত্রিক, এমনকি আমাদের পাশের দেশে নরেন্দ্র মোদী, উনিও তারা গণতন্ত্রে তিনবার জিতেছেন। তো এখন কথা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে যদি হিটলারও যদি আসতে পারে, তাহলে যদি গণতন্ত্র হতো তাহলে তো আমার কোনো চিন্তা ছিল না। চিন্তা হলো যে উনি এসে ডিসেন্ট সহ্য করেছেন কিনা, কিন্তু করেননি। মুসলিনি এসে ডিসেন্টটাকে একেবারে, শুধু ডিসেন্ট না, পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছিল হিটলার। তো আমার কথা হচ্ছে যে মানে মূল জিনিসটা হলো গণতন্ত্রের আমার বিপক্ষ দল থাকতেই হবে। সেই হিসাবে আমাদের নির্বাচনে যেটা 96 যে সমস্যাটা ছিল, যে একতরফা নির্বাচন, ওটা গণতান্ত্রিক হতে পারে না। এখানে প্রতিহত করা তোর পরের ব্যাপার, সেই ব্যাপার আমি নাই গেলাম। আমি যদি একতরফা নির্বাচন করি, সেইটা প্রথমত আমি গণতান্ত্রিক হচ্ছি না। যদি গণতান্ত্রিক বিষয়টা না হয় তাহলে আমার কিন্তু আই এম জাস্টিফাইড ওটাকে ঠেকানো যেভাবেই হোক, কেন ওটা তো গণতান্ত্রিক না। প্রথমত যদি বিষয়টা গণতান্ত্রিক হতো তাহলে হয়তো আমার প্রসেসটা গণতান্ত্রিক থাকতো। এখানে গান্ধীর কথাটা না বলে পারছি না, উনি বলেছেন উপায় আর উপায়, এন্ড এন্ড মিনস দুটোই নন ভায়োলেন্ট হতে হবে। আমার মিনসটাও কিন্তু নন ভায়োলেন্ট হতে হবে, যেহেতু আমার এন্ডটা হলো নন ভায়োলেন্ট। এখন আমার এন্ডটা যদি অগণতান্ত্রিক হয় তাহলে স্বাভাবিকভাবে আমার মিনস উপায় আমার হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার। স্যার, এই শব্দার্থগত ত্রুটির কথা এখানে যেটা আপনি একটু যোগ করে নেই, আমরা প্রসঙ্গটা হারিয়ে যাওয়ার আগে। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ খুব সুন্দর করে বললেন যে গণতন্ত্রে একটা বিপক্ষ দল থাকবে। 1937-এর পর থেকে ওয়েস্টমিনস্টার মডেলে কিন্তু সরকার এবং বিরোধী দলকে নিয়ে সরকার বলা হচ্ছে, এবং সেই জন্য সরকার বলা হয় হিজ অর হার মেজেস্টিস গভর্নমেন্ট, আর বিরোধী দলকে বলা হয় হিজ অর হার মেজেস্টিস অপোজিশন। তো এখনকার দুনিয়ায় এটা মানতেই হবে, যেমনটা বলছে অধ্যাপক ইমতিয়াজ। আমরা স্যার, অধ্যাপক ইমতিয়াজ, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে শব্দার্থগত ত্রুটি বা অন্য কিছুর কারণে রাজনীতি আর গণতন্ত্র কি তবে এখন মুখোমুখি হয়ে গেছে? একটা রাজনীতি আর গণতন্ত্র, এটা কি আসলে পরস্পর সম্পর্কটা অনেক দ্বান্দ্বিক হয়ে গেছে, মানে কমপ্লিমেন্টারি না হয়ে? না, এখন যেটা হয়েছে সেটা হলো নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের সাথে আরেক গণতন্ত্র, বড় আকারের যে গণতন্ত্র, তার একটা সংঘর্ষ তৈরি হচ্ছে বড় আকারে। কারণ আমরা বেশ কয়েক বছর আগে, অলমোস্ট 10 বছর হয়ে গেছে, একটা সার্ভে করা হয়েছিল পুরো সাউথ এশিয়ায়, স্টেট অফ ডেমোক্রেসি, 5টা দেশ নিয়ে, এবং সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে গণতন্ত্র বলতে কি বোঝায়। বাংলাদেশে 5000 লোকের সার্ভে করা হয়েছিল। তাদের কাছে কিন্তু নির্বাচন কিন্তু মেইন ছিল না, তাদের ছিল এসেনশিয়াল জিনিসপত্র পাওয়া, মানে একেবারে খাওয়াটাও, মানে খাওয়া, এটাই হলো তাদের কাছে গণতন্ত্র। এবং অন্যতম ন্যায় বিচার একটা বিরাট অঙ্কে তারা মনে করে
ইকুইটি, জাস্টিস, এগুলো ছিল বড় আকারে তাদের কাছে, সাধারণ মানুষের কাছে কিন্তু ওটাই হলো গণতন্ত্র। তো সেই হিসাবে আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, নির্বাচন কেন্দ্রিক যে গণতন্ত্র, এটাকে আমরা প্রচার করছি যে নির্বাচন হলেই বুঝি গণতন্ত্র হয়ে যাচ্ছে। কিন্তু আমার যে সিভিল সোসাইটি যে দরকার, গণতন্ত্র মনে রাখতে হবে কোনো সিভিল সোসাইটি ছাড়া সেই সোসাইটি ডেমোক্রেটিক হতে পারে না। একইভাবে ডিসেন্ট আমার দরকার। এই যে বিষয়গুলো, সেগুলো যতক্ষণ না থাকবে ততক্ষণ কিন্তু আমি বলতে পারছি না যেটার গণতন্ত্র কাঠামো হচ্ছে। স্যার আমরা একটা বিরতি নিয়ে আসি স্যার। বিরতির পর আপনার কাছে এবং আপনাদের কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটা হচ্ছে যে জাতিসংঘ অধিবেশনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষকদের আসার উপর জোর দিয়েছেন। এই নির্বাচনকে সামনে রেখে বা গণতন্ত্রকে নিয়ে যে বিশ্লেষণ আপনারা করছিলেন, এর তাৎপর্য কি, এটা আপনাদের কাছে জানতে চাইবো। একটা বিরতি নিয়ে ফিরি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, আপনার কাছে জানতে চাইছিলাম যে জাতিসংঘ অধিবেশনে গিয়ে জাতিসংঘের পর্যবেক্ষকদের আসার উপর যে জোর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটার তাৎপর্য বা ভালো, সেটা একটা বিবেচনার পয়েন্ট। তার আগে একটা কথা বলে নেই, গণতন্ত্র সম্পর্কে আমরা অনেক কথা বলছি, আরো অনেকজন কথা বলছেন, কিন্তু যে কথাটা একেবারেই বলা হয় না সেটা হলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এসেনশিয়াল পার্ট হলো পলিটিক্যাল পার্টি। এই পলিটিক্যাল পার্টি গড়ে তোলা, পলিটিক্যাল পার্টিকে গণতান্ত্রিক চরিত্র দান, এই ব্যাপারে কোনো আলোচনাও নাই এবং আমাদের রাজনৈতিক দলগুলোও, আর যাই হোক, মানে পার্টি গঠনে তাদের কোনো মনোযোগ নাই। নমিনেশন কেন্দ্র হয়ে গেছে পার্টিগুলো, মানে ঝগড়া বিবাদ, দলের অভ্যন্তরে গণতন্ত্রটা সাংঘাতিকভাবে অনুপস্থিত। এবং পার্টির ভেতরে যদি চিন্তা ভাবনা হয় যে গণতান্ত্রিক রাষ্ট্র কি, কিভাবে গড়ে তুলবে, পার্টির যারা কর্মী নেতা তারা কিভাবে আচরণ করবেন, তাহলেই গণতন্ত্রের পথে যাত্রা আরম্ভ হতে পারে। কিন্তু আমরা এই আরম্ভের বিন্দুটা বাদ দিয়ে আলোচনা করছি। যাই হোক, যে প্রশ্নটা আপনি করছেন যে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে গিয়ে জাতিসংঘের পর্যবেক্ষকদের আসার উপরে খুব জোর দিয়েছেন, এইটাও আমাদের একটা জাতীয় হীনতাবোধের প্রকাশ। এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি 1980-র দশক থেকে। 1980-র দশক থেকে নাগরিক কমিটি নামে একটা কমিটি গঠন করে বুদ্ধিজীবীরা রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। তখন তারা বারবার পত্রিকায় বিবৃতি দিয়েছেন, আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের প্রতিনিধিদের পর্যবেক্ষক রূপে চাই, আমরা আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট প্রতিনিধি চাই, আমরা ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি চাই। অর্থাৎ আমরা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করছি না, আমরা নিজেরা নিজেদেরকে মিথ্যাবাদী বলে গাল দিচ্ছি, আরো অনেক কিছু। তার মধ্যে আমরা বিদেশিদের চাইছি। এবং 1991 সনের নির্বাচনে আমি পত্রিকায় দেখেছি বারবার 200-র বেশি বিদেশি প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে আসছিলেন। তো এই বিদেশিদের উপরে কেন আমরা নির্ভর করতে যাব? যেখানে দরকার সেখানে যেতে পারি। আমাদের নিজেদের পারস্পরিক বিশ্বাস সৃষ্টি করা উচিত। কাজে আমার বিচারে প্রধানমন্ত্রীর এই আহ্বানের তাৎপর্য, এর মধ্য দিয়ে আমাদের জাতীয় হীনতাবোধের, ন্যাশনাল ইনফিরিটি কমপ্লেক্সেরই একটা প্রকাশ ঘটছে। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার মূল্যায়ন যদি জাতিসংঘের পর্যবেক্ষক আসার ব্যাপারে প্রধানমন্ত্রী যে জোর দেয়ার। জাতিসংঘ আমাদের আগামী নির্বাচনকে বেশ কঠিন করে ফেলেছে। কারণ আমাদের মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতিসংঘকে বা তার মহাসচিবকে আশ্বস্ত করছিলেন, তার আগেই বান কি মুন কিন্তু 3টি বিশেষণ যোগ করেছেন আগামী নির্বাচন সম্পর্কে। এতদিন পর্যন্ত আমরা 2টো বিশেষণ শুনতাম, ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং সুষ্ঠু, কিন্তু বান কি মুন যোগ করে ফেললেন ক্রেডিবল। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য হতে হবে। যদিও ওই দুটোর মধ্যে বিশ্বাসযোগ্যতার উপাদান রয়ে গেছে, কিন্তু এটা দিয়েছেন। কিন্তু যখন প্রধানমন্ত্রী বলেন যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠিয়ে দেখুন যে আমরা নির্বাচন করতে পারছি কিনা এমন, তখন কিন্তু আমি এক ধরনের ইংরেজিতে যাকে বলা হয় যে বেনিফিট অফ ডাউট দিতে রাজি আছি। কিন্তু সমস্যাটা হলো বাস্তবতা বর্জিত এই জন্যে যে যাদেরকে নিয়ে আপনি নির্বাচন করবেন তাদের বড় অংশ বিএনপি নেতৃত্বে, তারা তো আপনার ওই পদ্ধতিতে নির্বাচনে আসতে চাচ্ছে না। সমস্যাটা ওখানে। তাত্ত্বিকভাবে প্রধানমন্ত্রীর অবস্থানের নীতিগত ভিত্তি আছে। ভিত্তিটা এই জন্যে আছে যে সংবিধানের অধীনে তো আমাকে নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার কতদিন
একটা কথা ভুললে চলবে না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু 3 জোটের রূপরেখা অনুযায়ী পরপর 3 মেয়াদে হবার কথা, সেখানে তো 4 মেয়াদ পার হয়ে গেছে। তো আর কতদিন? এখন কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার কতদিন বহাল থাকবে এ নিয়ে কিন্তু আমরা কোনো সময়ের সীমা পাচ্ছি না। এখন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই কিন্তু রাজনীতি এবং রাজনীতিবিদদের উপরে একটা অনাস্থার পরিচয় বহন করে বা প্রতিফলন বা কিন্তু যে আস্থা নাই সে আস্থা থাকারই দরকার কি স্যার? রাজনীতির উপর তো আমাদের আস্থা, বিদদের তো আস্থা আমাদের নাই, কিন্তু রাজনীতিবিদদের নিজেদের উপরে আস্থা নাই, সমস্যাটা সেখানে। রাজনীতিবিদরা তো আমাদের মতোই স্যার, আমাদের মতোই তো স্যার মানুষ। তো এখন আমরা তো জানি, আমি ইতিহাসের ছাত্র, যে তত্ত্বাবধায়ক প্রশাসক থাকে তখনই যখন অপ্রাপ্ত বয়স্ক রাজা বা রানী সিংহাসন। তো আমার একটা প্রশ্ন এই আপনার ক্যামেরার মাধ্যমে সম্মানিত দর্শকদের মাধ্যমে, যে আমাদের রাজনীতিবিদরা কতদিন অপ্রাপ্ত বয়স্ক থাকবেন? যে তত্ত্বাবধায়ক যতদিন বিরোধী দলে থাকবেন, যতদিন বিরোধী দলে থাকবেন ততদিন হয়তো এরকমই থাকবেন, আবার সরকারি দলে আসলে প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আমি ওই প্রশ্নটি করতে চাই যে জাতিসংঘে পর্যবেক্ষকদের আসার মানে তাৎপর্য কি আপনার কাছে? আমি আবার একটু যোগও করতে চাই যে জাতিসংঘের মহাসচিব এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সমঝোতার সব চেষ্টাই আপাতত অসফল, কিন্তু এর কোনো কূটনীতিক প্রভাব আমরা সাদা চোখে আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। মানে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সপরিবারে দেখা করেছেন। আজকে বিএনপির সাবেক আইনমন্ত্রী, বিএনপি সদস্য অসুস্থ মওদুদ আহমেদকে রাষ্ট্রদূত দেখতে গিয়েছেন। তো মানে কোনো কূটনীতিক প্রভাব? আমাদের সম্মানিত এবং স্নেহভাজন উপস্থাপকের শব্দ ব্যবহারটা লক্ষ্য করুন, তিনি কিন্তু ব্যর্থ বলেননি, অসফল। অর্থাৎ শব্দ ব্যবহারের মধ্যে একটা ঘটনা আছে। এটা ব্যাপার হলো যে কূটনৈতিক পর্যায়ে অতিক্রম করে আরো উপরে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কূটনীতি শব্দ ব্যবহার করেছে। কূটনীতি কিন্তু কৌটিল্যার নীতি, কিন্তু কুটিলা থেকে এসেছে। তো কুটিলা থেকে কূটনীতি। সো আমরা আসলে কিন্তু কূটনীতির মধ্যে কৌটিল্য, তো কৌটিল্য একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। হ্যাঁ, এখন যেটা সামনে দেখছি না তার মানে যে কূটনীতি হচ্ছে তা না। এখন হয়তো দেয়ালেও কূটনীতি করছে বা আড়ালে কূটনীতি হচ্ছে, কিছু হচ্ছে। এখন যে সমস্যাটার কথা, সমস্যাটা হলো যে যেহেতু বান কি মুন ফোন করেছেন দুজনকে, একটা জিনিস, জন কেরি চিঠি দিয়েছেন দুজনকে, সেটা একটা জিনিস। সব মিলে একটা জিনিস স্পষ্ট যে জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন এদের পর্যবেক্ষকরা যদি না থাকে কোনো আগামী নির্বাচনে, সেই নির্বাচনকে ক্রেডিবল করার ব্যাপারটা খুবই মুশকিল হয়ে যাবে। এটাই হলো ভয়টা, যে আমি নির্বাচন করলাম হইচই করে ইত্যাদি, কিন্তু কেউ আসলো না, যেটা গতবারও তাই বলা হয়েছিল যে আমরা কেউ আসছি না। একে হলো যে যদি মারামারি সে অবস্থা যায় তো মানুষ তো এমনি আসতে চাইবে না, সেই জায়গায় বলাটা। কিন্তু সমস্যাটা কি হলো? সমস্যা কিন্তু ইলেকশনের দিন না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা কেন কেয়ারটেকার সরকার দরকার ছিল, বা কেন আওয়ামী লীগ এই কেয়ারটেকার সরকার জোরে সোরে চেয়ে বসিয়েছিল, এর কারণ হচ্ছে যে সরকার একটা দলীয়করণের অবস্থায় চলে যায়। সেখানে যেই সরকারি কর্মচারীরা, রিটার্নিং অফিসার থেকে শুরু করে এমনকি পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টরগুলো থাকে, ইলেকশন কমিশন সহ সবগুলোর মধ্যে যদি দলীয়করণ থাকে, তাহলে সেই নির্বাচন বিপক্ষ দল মনে করে সেখানে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আমার ঢোকা সম্ভব না। প্রশ্ন করতে পারি স্যার? স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে দলীয়করণের ব্যাপারটা তো নিশ্চিত, কিন্তু এখন যদি কোনো একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা অন্য সরকার আসে এই সরকারের বদলে নির্বাচন পরিচালনা করার জন্য, তারা তো একটা এন্টি দলীয়করণ করবে। তার ফলে ডেফিনেটলি আওয়ামী লীগ যদি এখন ক্ষমতা আছে, আওয়ামী লীগের বিপরীত চিন্তা যারা করে তাদেরকে বসাবে, তখন কি একটা লেভেল প্লেইং ফিল্ড হবে? ইটস আ গুড পয়েন্ট। কিন্তু আগের যারা করেছে তারা 50-50 করেছে। আচ্ছা, মানে 50 তো দিতে হবে। আচ্ছা, কারণ একটা শব্দ আছে ওএসডি, আছে না? ওএসডি, অফিসার অন স্লিপিং ডিউটি। এখন অফিসার এর বাংলা আছে, ওই শালাকে ধর। আরো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, এই অফিসার অন স্লিপিং ডিউটি কে তো একটু ঘুম থেকে উঠাতে হবে, কিন্তু তাই বলে একেবারে সব জায়গায় ওএসডি তো না, সেখানে 50-50 যদি হয় তাহলে বোঝা যাচ্ছে একটা ব্যালেন্স হবে, যেখানে এল এর সেখানে বিএনপি এই ঘরের ব্যালেন্স করা। তাই কিন্তু সব কেয়ারটেকার সরকারই কিন্তু তাই করেছে, একেবারে যে 100% দিয়েছে তা কিন্তু না। সেই জায়গায় লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা কারণেই
এই জিনিসটা দরকার। এবং এই জিনিসটা যেটা স্যারও বলতে চেষ্টা করেন যে কতদিন কেয়ারটেকার সরকার, ততদিনই দরকার হবে যতদিন আমি এই সরকার কর্মচারীদের পেশাদারিত্ব তৈরি না করছি। আমি পুলিশের পেশাদারিত্ব যতদিন না তৈরি করছি, জুডিশিয়ারির পেশাদারিত্ব যতদিন না করছি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যতদিন পেশাদারিত্ব না করছি, ততদিন আমাদের এই ঝামেলা থেকে আমার মনে হয় না কোনো মুক্তি আছে। স্যার, প্রফেসর ইমতিয়াজ একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন যে পেশাদারিত্ব সর্বস্তরে, এমনকি শিক্ষকদের ক্ষেত্রে, মানে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের ক্ষেত্রে। এই বিষয়ে স্যার আপনার মতামত একটু শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর ফিরে এসে যেটা স্যার আমার অরিজিনাল প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে রাজনীতিতে ভারত ফ্যাক্টর আবার আগের জায়গায় ফিরে গেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দল ভারতের সঙ্গে তার সখ্য তুলে ধরছে নানাভাবে, আবার বিএনপির পক্ষ থেকে তার শীর্ষ নেতৃত্ব বলছে যে বিএনপি আসলে ভারতের আরো বেশি বন্ধুত্ব আরো গাঢ় হবে, সুবিধা হবে। তো এই বিষয়টা যদি স্যার একটু আলাপ করতেন এবং আপনারা যদি একটু বলতেন, আমরা একটা বিরতি নিয়ে ফেরার পর। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর আবুল কালাম শরীফ ফজলুল হক, যেটি প্রফেসর ইমতিয়াজ বলছিলেন সকল ক্ষেত্রে পেশাদারিত্ব এবং রাজনীতিতে ভারত ফ্যাক্টর, আপনার কাছে জানতে চাইছিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেশাদারিত্ব মানে জীবিকা সংস্থানের জন্য যিনি যে কর্মস্থলে আছেন সেই কর্মস্থলে বিশ্বস্ততার সঙ্গে তার দায়িত্ব পালন, কাজ করা। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমাদের সেক্রেটারিয়েট থেকে আরম্ভ করে, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে, এমনকি সেকেন্ডারি স্কুল, প্রাইমারি স্কুল পর্যন্ত মানে দলীয়করণ। এইখানে স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা, বিশ্ববিদ্যালয়ের কথা আমি উল্লেখ করছি, বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দলীয়করণ। তার মানে হলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু কর্মকর্তা কর্মচারী আছেন, তারা তার কর্মস্থলে পদোন্নতি, ভালো পোস্টিং ইত্যাদি সুযোগ সুবিধা নেওয়ার জন্যে ওই দলীয় ইউনিয়ন হলে ইউনিয়ন করেন, এরকম কিছু লোকের কর্তৃত্বের মধ্যে চলে যায়। এইখানে অফিস এর কাজ করার মধ্যে যে যোগ্যতা, এটার চর্চা খর্ব হয়ে যায়। এবং যারা এই দলবাজি করেন তাদের সংখ্যা বেশি নয়, কিন্তু তাদের কর্তৃত্ব এমন ভয়ানক যে তাতে অন্যেরা হতাশ হয় এবং তারাও কাজের নৈপুণ্য অর্জনের চেষ্টা করে না, করতে পারে না। এরকম ব্যাপার বাংলাদেশে সব কর্মকেন্দ্রে, কর্মস্থলে আছে। এখন প্রশ্ন হলো যে এই জায়গায় পেশাদারিত্ব সৃষ্টি করার পরিমণ্ডল কিভাবে তৈরি করা যাবে। যে কথাটা আমি একটু আগে বলেছি যে রাজনৈতিক দল থেকে আমাদের আরম্ভ করা উচিত গণতন্ত্র, গণতন্ত্রের প্র্যাকটিস। রাজনৈতিক দলের ভেতরে যদি এই পেশাদারিত্বের সেন্স আমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে বিকশিত হয়, আওয়ামী লীগের মধ্যে, বিএনপির মধ্যে, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই পেশাদারিত্বের প্রশ্নে গুরুত্ব দিয়ে তারা, আমি যে দলেরই হই, এখন ক্ষমতায় আসছি সরকার পরিচালনায়, সরকার জনসাধারণের সকল অংশের, সকল দলের, সকল মহলের। বিরোধী দলের প্রতিও আমাদের দায়িত্ব আছে। চাকুরিতে পদোন্নতির ক্ষেত্রে তিনি আওয়ামী লীগ নন, সুতরাং তার পদোন্নতি 2 বছর পরে বা 5 বছর পরে হবে, অথবা তিনি বিএনপি নন, সুতরাং তার পদোন্নতি পিছিয়ে যাবে। এই ব্যাপারগুলো বন্ধ করা দরকার। কিন্তু আমরা টেলিভিশন থেকে বললে, পত্রিকায় পোস্ট দিলে বন্ধ হবে না। বন্ধ করার জন্য আরম্ভ করতে হবে রাজনৈতিক দলের ভিতর থেকে এই প্র্যাকটিস, যে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। আরেকটা কথা, যে ভারত ফ্যাক্টরের সঙ্গে ইউএস ফ্যাক্টরও অবশ্যই একসঙ্গে বিবেচনা করা উচিত। যারা আওয়ামী লীগকে সর্বক্ষণ অভিযুক্ত করছেন যে আওয়ামী লীগ ভারতের প্রতি অনুগত, তারা কিন্তু আমেরিকান এমবেসিতে পড়ে থাকছেন এবং ক্রমাগত ওই ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ তাদের কাছে তদবির করছেন ক্ষমতায় আসার জন্য। তারা চলে যাচ্ছেন ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে তারা তদবির করছেন এবং তারা যে আমেরিকার দালালি করছেন এইটা ঢাকা দেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে ভীষণভাবে ওই ভারতপন্থী বলে অভিযুক্ত করছেন। অপরদিকে আওয়ামী লীগ বিএনপিকে বলছে এরা পাকিস্তানপন্থী, পাকিস্তান ফিরিয়ে আনতে চায়, এটাও তারা ভীষণভাবে বলছে। এবং বিএনপি ধারা থেকে একটা কথা বলা হয় যে তারা দেশকে, জনসাধারণকে ভাগ করেন দ্বিজাতি তত্ত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষ শক্তি এবং দ্বিজাতীয় তত্ত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিপক্ষ শক্তি, এই বলে আওয়ামী লীগ ভাগ করে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, এবং একটা ভাগাভাগির জন্য এগুলি নানা ধরনের ভাগাভাগির জন্য এক পক্ষ অন্য পক্ষকে দোষ দেয়। এখানে যে কথাটা তথ্য অর্থাৎ ফ্যাক্ট, সেটা হলো ইউএস এর দালালি সবাই করছে। আজকে সাময়িকভাবে আওয়ামী লীগ হয়তো
আমেরিকার বেরাক ভাজন হচ্ছে কিছু কিছু কাজের দ্বারা, কিন্তু যখন অপোজিশনে থাকে তখন ওই এমবেসি পাড়ায় পড়ে থাকে, স্টেট ডিপার্টমেন্টে যায়। স্যার। আর ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে আসছে না, তারা ইনডাইরেক্টলি ডিপ্লোম্যাটিক কাজকর্ম করছে কিছু বুদ্ধিজীবীদের সঙ্গে স্যার সম্পর্ক। আমি আবার আসছি আপনার কাছে প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, এই বিষয়ে কি আপনি কিছু যোগ করবেন? বাংলাদেশের যেটি বিশ্লেষণ করছেন আপনি। রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে ভারত ফ্যাক্টর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তার কারণ হচ্ছে বাংলাদেশকে তিনটে দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি তাহলে ভারত ফ্যাক্টরের প্রাসঙ্গিকতা বোঝা যাবে। ভারত বাংলাদেশের তিনটে দিক বেষ্টন করে আছে। আন্তর্জাতিক সম্পর্কে বলা হয় বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিয়া লকড কান্ট্রি। আচ্ছা, তিনটা দিক, তিনটা মানে কি? দক্ষিণ চারটা দিকটা দিকই শুধু প্রায়, ভারত, প্রায় চারটা দিকই, হ্যাঁ। বঙ্গোপসাগরেও শেষ পর্যন্ত সেই ভারত। প্রায় অনেকটাই আছে। আচ্ছা, জিও পলিটিক্স, এটা ভূ রাজনীতি, ভূ অর্থনীতি, জিও ইকোনমিক্স, অর্থনৈতিক দিক থেকে ভারত আমাদের সঙ্গেই থাকবে সবসময়। ঐতিহাসিক দিক, অখণ্ড ভারত থেকে বেরিয়ে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, কাজে ইতিহাসের ওই দায়টি কিন্তু কাঁধেই চেপে আছে। এরপরে যুক্ত হয়েছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, যে অতিমাত্রায় মুসলমানীকরণ, কিন্তু সেটা তাত্ত্বিক পর্যায়ে রয়ে গেল। একটা কথা আছে যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, যে যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন কিন্তু ভারত অনেক অনেক সুবিধাজনক অবস্থানে থাকে বাংলাদেশের বিষয়। তার কারণটি হচ্ছে আওয়ামী লীগকে সবসময় চিহ্নিত করা হয় যে ভারতপন্থী দল, সেজন্য আওয়ামী লীগকে খুব আড়ষ্ট থাকতে হয়। কিন্তু মজার ব্যাপারটা হলো বিরোধী দলে থাকার সময় বিএনপি ভারত বিরোধিতার কার্ডটা দেখায়, ব্যবহার করে। যদিও সর্বসাম্প্রতিক যে সফর করে এলেন খালেদা জিয়া, সেখানে ভারতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন যে না, আগের মতো ভারত ফ্যাক্টর আমাদের রাজনীতিতে এখন নেই, আমরা সৎ প্রতিবেশী সুলভ হিসেবে আচরণ করতে চাই। কিন্তু একটা কথা হচ্ছে, ওই বিশেষ করে কূটনীতিতে কথাটা চালু আছে। এফএস নর্থেজের একটা বই আছে, ফরেন পলিসিস অফ পাওয়ার্স, সেই তার ভূমিকায় প্রেফেসে প্রথম বাক্যটি হচ্ছে যে ভিউ অফ দ্য রোড চেঞ্জেস when a person moves his seat from the passengers to the drivers. হ্যাঁ, অর্থাৎ আরোহীর আরোহীর আসন আসন থেকে থেকে চালকের আসনে গেলে একজন ব্যক্তির জন্য পথের দৃশ্য বদলে যায়। তো বিরোধী দলে থাকার সময় ভারত একরকম, আর ক্ষমতায় থাকলে কিন্তু ভারত আরেক রকম, আরেক রকম। এটা কিন্তু মনে রাখতে হবে। প্রফেসর ইমতিয়াজ, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে এই সরকারের এই সময়ে এসে আমরা কিছু বিচ্ছিন্ন হলেও কিছু জঙ্গিবাদের লক্ষণ কিছু দেখতে পাচ্ছি। রাজনৈতিক তাৎপর্য যদি আপনি একটু বিশ্লেষণ করেন, বিশেষ করে যে কথাটি এখন বলা হচ্ছে সেটা চট্টগ্রামের মাদ্রাসায় বিস্ফোরণের পরপরই সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল হলো, যার মানে নেতৃত্বে বা পরিচালনায় মাদ্রাসাটি পরিচালিত হচ্ছিল সেই হেফাজত নেতা মুফতি ইজারুল ইসলাম এবং তার ছেলে হারুন বিন ইজহার গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়টি কি স্যার আপনি কিভাবে দেখেন? আসলে একটু অবাক হওয়ার কারণ এই জন্য কারণ হচ্ছে যে এই সরকার বারবারই বলছে যে আমরা সফল হচ্ছি, কিন্তু যত ইলেকশনের কাছাকাছি যাচ্ছে তত দেখা যাচ্ছে যে এগুলো আবার বাড়ছে। এখন দুটো কারণ হতে পারে, যে একটা হলো যারা ইন্টেলিজেন্স দায়িত্ব আছেন তারা হয়তো একটু ঘুমিয়ে যাচ্ছেন ইদানিং, না হলে বলা হচ্ছে, আমি যদি শুনে থাকি যে গ্রেনেড পাওয়া গেছে ভিতরে, গ্রেনেড মানে বোমা বানানোর, হ্যাঁ মানে না, গ্রেনেড শব্দটা মনে ব্যবহার করেছে কোথায় জায়গায়, তাই এখন গ্রেনেড তো আর গাছ থেকে পড়ার কথা না, মানে আকাশ থেকে আসার কথা না, এটা তো একটা জার্নি আছে। তো সেই জায়গায় আমাকে প্রথমে দেখতে হবে যে এখানে ইন্টেলিজেন্স কেন ফেল করলো। আর একটা মনে রাখতে হবে যে যে চোখাচোখি যে অবস্থা, সেখানে একজন আরেকজনকে ব্লেম করে এটা একটা রাজনীতির মধ্যে চলে যাবে। মানে কারণ আসল যারা, তারাও পার পেয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে, কেন একে দায়ী করবে, ও ওকে দায়ী করবে। সেই জায়গায় যদি আমি এগুলো দেখি, তাহলে অনেক সময় হচ্ছে যে অনেক খবর প্রথমেই আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে একটা রাজনীতি, একটা কোনো নাশকতাটা আছে বা কনস্পিরেসি আছে, নাহলে কেন
আগুন ধরছে, কেন এই জিনিসটা হচ্ছে ইত্যাদি। আমার মনে হয় যে আমাকে যদি এই সন্ত্রাস থামাতেই হয়, বিশেষ করে ধর্মকেন্দ্রিক যে সন্ত্রাসের কথা বলছি, তাহলে যেই ধরনের ইনভেস্টমেন্ট দরকার, ইন্টেলেকচুয়াল যে ইনভেস্টমেন্ট দরকার মানুষের চিন্তা ভাবনার, সেই জায়গায় কিন্তু আমি কিছু করছি না। আমি একটা হচ্ছে ধরপাকড় করছি, এবং তাও আবার পরের ইসে, এবং ওই ধরপাকড় নিয়েই কিন্তু আমি থাকছি। কিন্তু যদি মানুষ বিশ্বাসের মধ্যে যদি থাকে, সেখানে যে আমাকে শিক্ষার যে বিষয়টা বা ধর্মের যে জ্ঞানের যে বিষয়টা, সেই জায়গায় যদি অভাবটা থাকে বা সেই জায়গায় যদি অসহিষ্ণুতা থাকে, তাহলে কিন্তু আমি এগুলো দেখবো যে বারবার যখনই সুযোগ পাবে তখনই তারা আসবে। স্যার, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর স্যার আপনার কাছ থেকেই ফিরে আসবো। স্যার, এটা যদি আপনি একটু সমাপনীতে আমাদের একটু বলেন, সেটা হচ্ছে যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আমাদের রাজনৈতিক অচল অবস্থা থেকে মুক্তি দিতে পারেনি, যার প্রমাণ হচ্ছে 2007 সালের একটি 11 জানুয়ারি একটি অদ্ভুত বা অনাকাঙ্ক্ষিত সরকার যাকে আমরা বলি, এটা উঠিয়ে দেওয়ার পরও অচল অবস্থায়। এ থেকে মুক্তির আসলে রাজনৈতিক বা তাত্ত্বিক পথ কি হতে পারে? স্যার, আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে স্যার আপনি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে স্যার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যে আমাদের রাজনৈতিক অচল অবস্থা থেকে মুক্তি দিতে পারেনি, ওটি উঠিয়ে দিয়েও আমরা রাজনৈতিক অচল অবস্থার মধ্যেই আছি। স্যার, এটা সমস্যা সমাধান খুবই সহজ। সরকারি দল বলছে নির্বাচিত কেয়ারটেকার বলি বা নির্বাচিত সরকার থাকতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলি। ওদিকে অপোজিশন বলছে নির্দলীয়। আমি এই দুটোকে মিলালেই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে, নির্বাচিত নির্দলীয় সরকার। অন্য কথায় প্রধান যিনি, তাকে নিয়ে কিন্তু বিষয়টা। এখানে কে প্রধান হবে? এখন বর্তমান প্রধানমন্ত্রী যদি থাকতে চান, তাহলে তো স্বাভাবিকভাবে অপোজিশন মানবে না, কারণ এই অপোজিশন পার্টি কে এম হাসানকেই যখন মানেননি, যিনি কোনো এক আমলে বিএনপি করেছিলেন হয়তো, সেই হিসাবে স্বাভাবিকভাবে মানবে না। তাহলে ওই প্রধান ব্যক্তিকে যদি নির্দলীয় এবং নির্বাচিত, তো নির্দলীয় একটা ব্যক্তিকে নির্বাচন মাধ্যমেই করা যেতে পারে। নির্বাচন তো অনেক ধরনের মিনিং হতে পারে। একটা হলো আমাদের নারী সদস্যরা যেভাবে নির্বাচিত হয়, পার্লামেন্টের মধ্যে নির্বাচিত হয়, সেভাবে হতে পারে। আবার কোনো এক কনস্টিটিউয়েন্সিতে বাই ইলেকশনের মাধ্যমে তাকে নির্বাচিত করা যেতে পারে, যেখানে আসলে নির্বাচন হবে না, কারণ দুই দল যদি রাজি থাকে তো নির্বাচন এমনিতেও হবে না। তো সেই হিসাবে একজন নির্দলীয় ব্যক্তিকে নির্বাচিত করে এনে পার্লামেন্ট বৈধতা দিলেই পুরো ক্যাবিনেটটাই হয়ে যাচ্ছে নির্দলীয়। একটাই খালি শর্ত, যারা এই ক্যাবিনেটে থাকবেন তারা নিজেরা নির্বাচন করতে পারবেন না। বাস, সিম্পল সলিউশন ইজ অ্যাবসলিউটলি দেয়ার। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। আমার সমাধানটি আরো সংক্ষিপ্ত। সংবিধানে বলছে জনগণই সব ক্ষমতার উৎস। মালিক স্যার, মালিক আছে স্যার সংবিধান, উৎস না স্যার, মালিক। সমস্যা তো সেখানে। আচ্ছা, এখন এটা তো প্রমাণিত যে 13তম সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার, 15তম সংশোধনী ক্ষমতাসীন সরকার, কোনোটাই সমাধান হলো না, দুটোই ব্যত্যয় ঘটে গেল। তো সেই জন্য আমি মনে করি যে একটা গণভোট হওয়া দরকার স্থায়ী সমাধানের জন্য, যে কোন পদ্ধতিতে দেশে নির্বাচন হবে, জনগণের রায় চূড়ান্ত, এবং তারপরে আর কোনো কথা থাকবে না। স্যার, গণভোটের প্রভিশন অবশ্যই সংবিধানে বাদ দেওয়া হয়েছে, তাহলে হয়তো নতুন করে আবার সংবিধান সংশোধন করতে হবে আর কি স্যার। এটা যদি স্যার আপনি আসলে যে রাজনৈতিক সমস্যা বা সংকটের মধ্যে আমাদের জাতি পড়েছে, চলমান ধারায় যত বুদ্ধি খাটানো হোক এর সমাধান হবে না। একটা সমাধান ধারণা করা যায় যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা হস্তক্ষেপ করে কিছু একটা সমাধান করে দেবেন, এবং হস্তক্ষেপ নানান জায়গা থেকে হবে, চূড়ান্ত পর্যায়ে জাতিসংঘ তা দিয়ে হবে। এছাড়া অন্য কোনো সমাধান আমি দেখতে পাই না। দ্বিতীয়, যে সংকটের মধ্যে আমরা পড়েছি সেটা থেকে মুক্তি পেতে চাইলে চলমান গতানুগতিক চিন্তাভাবনা থেকে মন সরিয়ে নিয়ে আরও গোড়া থেকে অ আ ক খ থেকে আরম্ভ করতে হবে। বর্তমান যে ধারায় আমরা চলছি, আমাদের অনিবার্য নিয়তি পরাধীনতা, আমরা নিজেদের চালাতে পারছি না। 1980-র দশক থেকে বিদেশি শক্তি আসছে, আমরা তাদেরকে টেনে আনছি, তারা নিজেরাও আসছে। কাজেই গতানুগতিক ধারায় আমাদের পরিণতি বিদেশিরা একটা কিছু করে দেবে, যা করে দেয়। আর এ থেকে আমাদের ভেতরে মুক্তির জন্য অবশ্যই আমাদের মনকে চলমান ধারণা থেকে মুক্ত করে গোড়া থেকে। যেটি প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন প্রথমেই বলছিলেন যে আমাদের মনের
যে ব্যাপারটি এবং সেটি সেটি সেই জায়গায় স্যার হ্যাঁ, ইচ্ছা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সদিচ্ছা। এখানে তো ইচ্ছাই নেই সমস্যার সমাধান করার। দুই পক্ষই জিততে চাইছে, দুই পক্ষই ক্ষমতায় যেতে চাইছে, থাকতে চাইছে। আমরা আশা করব যে সেই সদিচ্ছাটি দেখা দিবে এবং জনগণ এই রকম একটি অবস্থা থেকে আসলে মুক্তি পাবে। আমার খুব প্রিয় তিনজন শিক্ষকের সাথে আজকে কথা বলতে গিয়ে আমার নিজেরই একটি প্রিয় ক্লাসরুমে বসার অভিজ্ঞতা হলো। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।